আপনারা কি জানেন যে মহারাষ্ট্রের একটা ছোট্ট গ্রাম থেকে এমন একটা ঘটনা উঠে এসেছে যেটা কিনা 50 জন পুলিশের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। এমনকি গ্রামের সকলে একত্রিত হয়ে পুলিশের সাহায্য করছিল যাতে এই কেসটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যায়। তো আজকের কাহিনীটা এমন একটা কেস সম্পর্কে যেখানে কিনা ঘন গভীর জঙ্গলের মধ্যে একটা কাটা পা পাওয়া যায়। তো আজকে আমরা কথা বলতে চলেছি মঙ্গেশ পাতিল কেস নিয়ে। তো আজকে আমাদের কাহিনী সূত্রপাত হলো মহারাষ্ট্রের জলগাঁও জেলার চাহাড্ডি নামে একটা ছোট্ট গ্রাম থেকে। আর এই গ্রামের একটি ছোট্ট পরিবার যেখানে দগড়ু পাতিল তার স্ত্রী গীতাবাই পাতিল ও দুই ছেলে মেয়েকে নিয়ে থাকতেন। দগড়ু পাতিল যে ভীষণ সচ্ছল পরিবার থেকে ছিলেন এমনটা নয়, দিনমজুরের কাজ করে কোন রকমের সংসারটা চালিয়ে নিতেন। গীতা দেবী বাড়িতেই থাকতেন আর দুই ছেলে মেয়ে স্কুলে যেত। সবকিছু ঠিকঠাকই চলছিল। তারপর আসে 2রা ফেব্রুয়ারি 2019। প্রতিদিনের মতো দগড়ু পাতিল তার কাজে চলে যায় এবং ছেলে মেয়েও স্কুলে চলে যায়। যেহেতু সেদিন শনিবার ছিল তো মঙ্গেশদের স্কুলও দুপুর 2টো অবধি ছিল। সেদিন মঙ্গেশ দুপুর 2টোর আগেই বাড়িতে চলে আসে। আরেকটা কথা তোমাদের জানানো হয়নি, মঙ্গেশের বয়স ছিল 12 বছর আর তার বোন তার থেকে কয়েক বছরের ছোট। দুপুরে মঙ্গেশ আগে বাড়ি আসে। বাড়ি আসার পর তার স্কুল ব্যাগ রেখে সে টয়লেট করবে বলে বাড়ির বাইরে চলে যায়। দুপুর 2টোর মধ্যে তার বোনও বাড়ি চলে আসে। এখন তার মার মনে হলো সময় অনেকটা পেরিয়ে গেছে, এতক্ষণে মঙ্গেশের বাড়ি চলে আসার কথা। ইতিমধ্যে 1.5 থেকে 2 ঘন্টা কেটে গেছে। এমন এক চিন্তিত মা কিভাবে বাড়িতে একা বসে থাকবে। গীতাবাই বেরিয়ে পড়লো গ্রামে আশেপাশে খোঁজ খবর করতে তার ছেলেকে কেউ দেখেছে কিনা। যেহেতু তাদের বাকি পরিবাররাও এই গ্রামের মধ্যেই থাকতো, তাই সে ভাবছিল হয়তো মঙ্গেশ তাদের কারো বাড়ি গেলেও যেতে পারে। মঙ্গেশের বন্ধুদের জিজ্ঞাসা করতেই তারা বলল দুপুরবেলা থেকেই মঙ্গেশকে তারা দেখেনি। এগুলো শুনে একজন মায়ের মন ভারাক্রান্ত হয়ে উঠলো। আর এদিকে সন্ধে গড়িয়ে এলো আর ততক্ষণে দগড়ু পাতিলও বাড়ি ফিরে এসছেন। দগড়ু পাতিল বাড়ি ফিরে গীতা দেবীকে অসহায় অবস্থার মধ্যে দেখে তার কারণ জানতে চাইলে গীতা দেবী তাকে সমস্তটা খুলে বলেন। তারপর দুজনে মিলে বাইরে বেরিয়ে পড়েন ছেলের খোঁজে। ততক্ষণে সারা গ্রাম অন্ধকারে ডুবে গেছে। গ্রামবাসীরাও চিন্তিত হয়ে পড়লেন এবং সবাই একত্রিত হয়ে 12 বছরের মঙ্গেশ পাতিলের খোঁজে বেরিয়ে পড়লেন। পুরো গ্রাম তন্ন তন্ন করে খোঁজা হলো। সমস্ত আত্মীয় পরিজনদের বাড়ি, মঙ্গেশের বন্ধুদের বাড়ি বা যেখানে যেখানে মঙ্গেশ যেতে পারে, কিন্তু মঙ্গেশের খোঁজ পাওয়া গেল না। মঙ্গেশের বাবা মা এবার দিশেহারা হয়ে পড়েছেন। এমনকি পুরো গ্রামের মানুষের ঘুম উড়ে গেছে। মঙ্গেশের মার অবস্থা দেখার মতো নয়। গ্রামবাসীরা তাকে এসে সান্ত্বনা দিতে লাগলেন। সকাল হয়ে গেল। নিরুপায় হয়ে দগড়ু পাতিল গ্রামের কিছু সদস্যের সাথে চোপড়া সিটি পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন লেখালেন। পুলিশকে সমস্ত কিছু জানালেন। গ্রামবাসীদের সাথে সাথে পুলিশও চিন্তায় পড়ে যায় যে গ্রামের থেকে হঠাৎই একটা ছেলে এভাবে কিভাবে উধাও হয়ে যেতে পারে। অ্যাসিস্ট্যান্ট পুলিশ ইন্সপেক্টর তার দলবল নিয়ে গ্রামে চলে আসে এবং সবার প্রথমেই মঙ্গেশের মা গীতা দেবীকে জিজ্ঞাসাবাদ করেন। তারপরে একে একে গ্রামবাসীদের এবং তার পরিবার পরিজনদের জিজ্ঞাসা করা হয়। যেভাবেই হোক মঙ্গেশকে খুঁজে বের করতে হবে। গ্রামবাসীদের এই চাপে মামলা এতটাই গম্ভীর হয়ে গেছিল, কথাটা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের কাছেও পৌঁছে যায়। এবারে এসপি একটা দল গঠন করে, যেখানে চোপড়া সিটি পুলিশ স্টেশনে এপিআই কে কেসের ইনভেস্টিগেশন অফিসার বানিয়ে দেওয়া হলো। এবারে নতুন করে কেসের ইনভেস্টিগেশন শুরু হলো। অফিসার দগড়ু পাতিলের থেকে জানতে চাইলেন তাদের সাথে কারো কোনোদিনও কোনো বিবাদ হয়েছিল কিনা, কোনো ঝগড়া ঝামেলা ছিল কিনা সম্পত্তি নিয়ে বা কোনো কাজের সূত্রে, মঙ্গেশ কোথায় যেত, কাদের সাথে মিশত, সমস্ত রকমের প্রশ্ন দগড়ু পাতিলকে করলে এরকম কোনো কিছুরই সম্ভাবনা নেই বলে দগড়ু পাতিল জানিয়ে দেয় পুলিশকে। এইসব শোনার পর পুলিশ অফিসারের মনে হলো হয়তো মঙ্গেশের স্কুলে কোনো রকম কোনো ঝামেলা হয়েছে বা বাড়িতে বকাঝকা খেয়েছে, তাই জন্য সে রাগ করে দূরে কোথাও চলে গেছে। এই ভাবনা চিন্তা থেকেই প্রায় 50 জন পুলিশ আর গ্রামবাসীরা সকলে পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজে ফেললেন। তার সাথে আশেপাশের অঞ্চল আর বন জঙ্গলও বাদ রাখলেন না। কিন্তু সব জায়গায় হতাশা হাত এলো। এরপর তারা চিন্তা করতে থাকলেন কেউ কি তাহলে মঙ্গেশকে কিডন্যাপ করেছে। কিন্তু কেন? কারণ মঙ্গেশের ফ্যামিলি এতটা সচ্ছল ছিলই না যে তারা কিডন্যাপারকে কোন রকম অর্থমূল্য দিতে পারবে। তাই কাছে কিডন্যাপিং এর কোনো ভূমিকা দেখা গেল না। এরকম ভাবে 2-3 দিন কেটে গেল। দগড়ু পাতিলের চিন্তায় ঘুম উড়ে গেছে। গীতা দেবী খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন। পুলিশের উপরও ওপর মহলের থেকে চাপ ছিল। মঙ্গেশের সম্পর্কিত কোন রকম সূত্র হলেও খুঁজে বার করতে হবে। এখন গ্রামে কোনো সিসিটিভি ক্যামেরা থাকার কথাও নয়। পুলিশ তার খবরিদেরও চারিদিকে ছড়িয়ে দিয়েছিল। যে কোনো রকম সূত্র তাদের জন্য তখন অত্যন্ত প্রয়োজনীয়। মঙ্গেশ 2 তারিখ থেকে নিখোঁজ ছিল। 5 তারিখ হয়ে গেল। দিন ছিল মঙ্গলবার। পুলিশের কাছে সূত্র মারফত একটা সূচনা এলো, মঙ্গেশের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরত্বে একটা জঙ্গলের মধ্যে কোনো একটা কিছু পাওয়া গেছে, যেটা কিছুটা
মানুষের পায়ের মতো লাগছে। খবর পাওয়া মাত্রই পুলিশ শুদ্ধ গ্রামবাসীরাও দ্রুততার সাথে সেখানে গিয়ে পৌঁছলেন। ইতিমধ্যে ফরেনসিক টিমকেও ডাকা হয়ে গিয়েছে। ফরেনসিক টিমের তরফ থেকে জানানো হলো এই কাটা পাটি একটি বাচ্চা ছেলের, যার হাইট মঙ্গেশের কাছাকাছি হবে। সবাই সন্দেহ করতে লাগলো এটা সম্ভবত মঙ্গেশেরই পাই হতে পারে। এই শুনে গীতাবাই প্রায় অজ্ঞান হওয়ার শামিল। এবারে পাটাকে পরীক্ষা করবার জন্য হসপিটালে পাঠিয়ে দেওয়া হলো। এরপর পুলিশ কুকুরও আনা হলো। দীর্ঘ কয়েক ঘন্টা পুরো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে ফেলার পরও আর কোনো রকমের কোনো শরীরের অংশ খুঁজে পাওয়া গেল না। এবার এটাও হতে পারে জঙ্গলে বিভিন্ন ধরনের জঙ্গলি জন্তু জানোয়ার থেকে থাকে, তারা সেটা নিজেদের খাদ্য হিসেবেও গ্রহণ করতে পারে। পুলিশ কুকুর যে যে জায়গায় গেছিল প্রত্যেকটা জায়গা খোঁজ করে দেখা হয়েছে, কিন্তু কোথাও কিছু পাওয়া যায়নি। পুলিশ জানালো এমনটা নয় যে এটা মঙ্গেশেরই পা, এটা অন্য কারোরও হতে পারে। এখনো 5 ফেব্রুয়ারি চলছে। হঠাৎ কানাঘুষোতে শোনা গেল গতকাল 4 ফেব্রুয়ারি ছিল মৌনী অমাবস্যার দিন। আর এই দিনটা শোনা যায় যারা কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করে তাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ একটা দিন। তারা এই দিন নরবলিও দিতে পারে। তাই সবাই সন্দেহ করতে লাগলো হয়তো এরকম কারোরই শিকার হয়েছে মঙ্গেশ। গ্রামের বয়স্করা এটা ধরেই নিলেন যে এটা কালো জাদুর জন্যই হতে পারে। তারা সেটা পুলিশকেও জানালেন। তাই এবার কেসটা কালো জাদুর দিকে ঘুরে গেল। পুলিশও তৎক্ষণাৎ গ্রাম বা আশেপাশের গ্রাম থেকে যতজন তান্ত্রিক আছে বা যারাই পুজো পাঠ করে তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠালেন এবং বাড়ি বাড়ি এক একজন করে জিজ্ঞাসাবাদ করলেন। 2 ফেব্রুয়ারি তারা কোথায় কোথায় পুজো করেছে আর এই পুজোর কি কি প্রক্রিয়া ছিল, তাতে নরবলি সামিল ছিল কিনা, সমস্ত কিছু। কিন্তু সবারই কথা শোনার পর তাদের এক এক করে ছেড়ে দিতে বাধ্য হচ্ছিল। এক এক করে অনেক কটা দিন কেটে গেল। দেখতে দেখতে 13 ফেব্রুয়ারি এসে গেল। 13 ফেব্রুয়ারি জানা গেল গ্রামে দীনেশ জুয়েলার্স বলে একটি শপ আছে যেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আর জানা মাত্রই পুলিশ সেখানে গিয়ে উপস্থিত হলো এবং সিসিটিভি ফুটেজ কালেক্ট করলো, বিশেষ করে 2 ফেব্রুয়ারি। কিন্তু তেমন কোনো সন্দেহজনক ব্যক্তিকে ফুটেজে দেখা গেল না। কিন্তু 2 ফেব্রুয়ারি 12:01 একটি ভিখারিকে দেখা গেল বারংবার সেখানে আসা যাওয়া করতে এবং তার কাছে একটি পটলি ছিল যেটা দেখে বেশ ভারী মনে হচ্ছিল। তাই পুলিশের সন্দেহ গিয়ে পড়লো সেই ব্যক্তির উপর। কিন্তু সেখানে ফুটেজ ক্লিয়ার না হয় কারো মুখ পরিষ্কার বোঝা যাচ্ছিল না। পুলিশ এবার স্কেচ আর্টিস্টকে ডাকালেন এবং সেই ভিডিও থেকে একটি স্কেচ বার করে সারা গ্রামে সেটাকে প্রিন্ট করে লাগিয়ে দেওয়া হলো। এটাও জানানো হলো যেই এই সম্পর্কে কোনো রকম কোনো খবর দিতে পারবে তাকে নগদ পুরস্কৃত করা হবে। ইতিমধ্যে আরেকটি খবর পুলিশের কাছে এসে পৌঁছলো, জঙ্গলের কোনো এক প্রান্তে আরো বেশ কিছু শরীরের অংশ পাওয়া গেছে, সঙ্গে একটি কাপড়ও আছে। শরীরের কিছু অংশ পাওয়া গেলেও সেখানে মাথা ছিল না। খবর গ্রামে পৌঁছানো মাত্রই গ্রামের সকলে মঙ্গেশের পরিবার শুদ্ধ সেখানে গিয়ে উপস্থিত হলো। উপস্থিত কাপড়টা দেখে মঙ্গেশের মা জানালেন এটা মঙ্গেশেরই। বুঝতে আর বাকি রইল না শরীরের টুকরোগুলো মঙ্গেশেরই। কিন্তু তাও পুলিশের তরফ থেকে ফরেনসিক রিপোর্ট জরুরি ছিল। ডিএনএ ম্যাচ করানোর জন্য শরীরের অংশগুলোকে জলগাঁও হসপিটালে পাঠিয়ে দেওয়া হলো। আবারও একবার পুলিশ কুকুর আনিয়ে আশেপাশের অঞ্চলে খোঁজ চালানো হলো। কিন্তু আগের বারের মতো এবারও পুলিশ কুকুর সেই মঙ্গেশের বাড়ির সামনে এসে ঘোরাফেরা করতে লাগলো। পুলিশ জানতে পারলো যে হ্যাঁ, ওরা এটাই দেখাচ্ছে যে এটা ভিকটিমের বাড়ি। এভাবে 2 সপ্তাহ কেটে গেল, কিন্তু পুলিশের হাতে শুধু মঙ্গেশের শরীরের কিছু অংশ ছাড়া আর কোনো রকম কোনো সূত্র নেই। এবারে খবরটা দ্রুততার সাথে চারিদিকে ছড়িয়ে পড়লো। পুলিশের উপর ওপর মহলার মিডিয়ার চাপ প্রচন্ড বেড়ে গেল। এই হত্যার কিনারা করতেই হবে, তাও দ্রুততার সাথে। পুলিশ হতাশার মধ্যে। এতদিনে সমস্ত রকম খোঁজ খবর নেওয়া হয়ে গিয়েছে, তবু কেন হত্যাকারীর কোনো সন্ধান পাওয়া গেল না? কেনই বা পাওয়া গেল না? এর সাথে কারা যুক্ত রয়েছে? কোন রকম কোন সূত্র। পুলিশ আয়ও এই ইনভেস্টিগেশন থেকে একেবারেই খুশি নন। তার মনে হচ্ছে তাদের কোনো না কোনো সূত্র হয়তো ছাড়া গেছে। তাই তারা পুরো দল একসাথে এক জায়গায় বসে বিস্তারিত আলোচনা করতে লাগলেন। এই আলোচনা চলাকালীন এক অফিসার একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে রাখলেন। সাধারণত পুলিশ কুকুর সেই জায়গায় যায় যেখানে অপরাধীর অস্তিত্ব থাকে। অপরাধী যদি কিডন্যাপ করে থাকে তাহলে সে তাকে হত্যা করার আগে তার ডেরায় নিয়ে যাবে। কিন্তু এখানে পুলিশ কুকুর ক্রাইম সিন থেকে সোজা মঙ্গেশের বাড়ির সামনে আসছে, আর কোথাও সে যায়নি। তাহলে মঙ্গেশের বাড়িতে এমন কি আছে যেখানে বারবার পুলিশ কুকুর গিয়ে বোঝানোর চেষ্টা করছে? সব জায়গায় দেখা হয়েছে, শুধুমাত্র মঙ্গেশের বাড়ি ছাড়া। পুলিশ আবার নতুন করে ইনভেস্টিগেশন শুরু করে দেন। এবারে গীতাবাই বা ডগরুকে জিজ্ঞাসা করার বদলে তাদের সম্পর্কে গোপনে তথ্য সংগ্রহ করতে থাকে। প্রতিবেশীদের কাছ থেকে কিছু রোমাঞ্চকর তথ্য উঠে আসে। তারা জানায় বিগত 5-6 মাস ধরে কোনো এক ব্যক্তি প্রায়শই গীতাবাইয়ের বাড়ি আসা যাওয়া করছে।
আর এটা তখনই হচ্ছে যখন দগরু কাজে বেরিয়ে যাচ্ছে বা বাচ্চারা স্কুলে চলে যাচ্ছে আর গীতাবাই বাড়িতে একা থাকছে। পুলিশ চিন্তা করে এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের কোনো কেস নয় তো। পুলিশ গোপনে এই ব্যক্তির সম্পর্কে খোঁজ খবর শুরু করে দেয় এবং তাকে তার বাড়ি থেকে তুলে নিয়ে আসে। জানা যায় এর নাম সমাধান পাতিল। তো এই 25 বছরের সমাধান পাতিল বা সাধন পাতিল কেন বারবার গীতাবাইদের বাড়ি যাচ্ছিল? পুলিশ জানতে পারলো দগরু আসলে সাধন পাতিলের নিজের মামা হয় আর গীতাবাই নিজের মামি। কিন্তু প্রশ্ন হলো কেন এই সাধন পাতিল তখনই মামার বাড়ি যেত যখন তার মামা বাড়িতে থাকতো না বা তার ভাগ্নে ভাগ্নি বাড়িতে থাকতো না, শুধুমাত্র গীতাবাই বাড়িতে একা থাকতো এবং তার মামা কাজ থেকে বাড়িতে আসার আগেই সে বাড়ি থেকে বেরিয়ে যেত। কিন্তু কেন? পুলিশের জেরার মুখে পড়ে সাধন পাতিল জানায় যে সে কিছু করেনি, যা করেছে তার বন্ধু রাজেন্দ্র পাতিল করেছে। তার কাছ থেকে খবর পেয়ে পুলিশ তৎক্ষণাৎ রাজেন্দ্র পাতিলকে তার বাড়ি থেকে তুলে নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশের জেরার মুখে পড়ে সেও ভেঙে পড়ে এবং তৎক্ষণাৎ সব সত্যি কথা বলে ফেলে। রাজেন্দ্র পাতিলের থেকে সমস্ত ঘটনা শোনার পর পুলিশ তৎক্ষণাৎ দগরু পাতিলদের বাড়ি চলে যায়। সেখানে তখন প্রতিবেশীদের ভিড়। গীতাবাই তখন কাঁদতে কাঁদতে প্রায় অজ্ঞান অবস্থায় আছে। পুলিশ তখন যে ঘটনাটা গ্রামবাসী সমেত দগরু পাতিলকে শোনালেন সেটা শুনে সকলের মাথার উপর বাজ ভেঙে পড়ল। এখন সাধন পাতিল আর তার মামি গীতাবাই পাতিলের মধ্যে একটা অনৈতিক সম্পর্ক তৈরি হয়েছিল। দগরু পাতিল যেহেতু বাড়িতে বেশিরভাগ সময় থাকতেনই না, কাজের সূত্রে সে বাইরে থাকতো সারাদিন, বাচ্চারাও স্কুলে থাকতো, তো ঘর ফাঁকাই থাকতো, তাই সন্দেহ করার মতো কেউ ছিল না। এখন প্রতিবেশীরা ভাবতো যে মামার বাড়িতে ভাগ্নে এসছে, এর মধ্যে সন্দেহজনক কোনো কিছুই নেই, তাই তাদের কাজটা বেশ সুবিধাজনক হয়েছিল। এভাবেই কিছু মাস কেটে যাওয়ার পর সাধন তার বন্ধু রাজেন্দ্রকে তার আর তার মামির সম্পর্কের কথা জানালে রাজেন্দ্র সাধনের মতো তার মামির সাথে দেখা করতে চায়। গীতাবাই তাকে তার বাড়িতে নিয়ে আসতে বলে। এরপর সে তার বাড়িতে আসলে সাধনের মতো রাজেন্দ্রের সাথেও গীতাবাইয়ের একটা সম্পর্ক তৈরি হয়। এবার এলো 2রা ফেব্রুয়ারি 2019। এই দিন রাজেন্দ্র সকালবেলায় গীতাবাইয়ের সাথে দেখা করতে তার বাড়িতে চলে আসে। এদিন ছিল শনিবার, তো বাচ্চাদের 2টোর সময় বাড়ি ফেরার কথা। রাজেন্দ্র তার আগে বাড়ি থেকে চলে যেত, কিন্তু সেদিন মঙ্গেশ তাড়াতাড়ি স্কুল থেকে ফিরে এসেছিল। গীতাবাই দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিল। মঙ্গেশ দরজা ধাক্কা দিতেই দরজা খুলে যায় এবং গীতাবাই ও রাজেন্দ্রকে আপত্তিজনক অবস্থায় দেখে ফেলে। মঙ্গেশকে দেখে রাজেন্দ্র ভাবে এরপর তাদের কুকীর্তির কথা দগরু সমেত পুরো গ্রামবাসী জেনে যাবে, তাই সে পাশে পড়ে থাকা একটা মোটা লাঠি দিয়ে সঙ্গে সঙ্গে মঙ্গেশের মাথায় বাড়ি মারে। তৎক্ষণাৎ মঙ্গেশ নিচে লুটিয়ে পড়ে, রক্তে ঘর ভেসে যায়। সেখানেই মঙ্গেশ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর রাজেন্দ্র আর গীতাবাই মিলে মঙ্গেশকে একটা পটলিতে বেঁধে ঘরেই লুকিয়ে রাখে, কারণ তখন দিনের বেলা ছিল। তারপর সারা ঘর পরিষ্কার করে তারা সাধন পাতিলকে ফোন করে এবং ফোনে সমস্ত ঘটনার কথা জানায়। এরপর তারা সেই পটলিটা আর 2টো ধারালো কুড়ুল সমেত জঙ্গলের দিকে রওনা হয়। তারপর জঙ্গলে গিয়ে 12 বছরের মঙ্গেশের দেহ টুকরো টুকরো করে জঙ্গলের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে দেয়, যাতে জঙ্গলে থাকা জন্তু জানোয়ার সেগুলোকে তাদের ভোজন হিসেবে গ্রহণ করতে পারে এবং পুলিশও যাতে শনাক্তকরণ না করতে পারে। এই পুরো ঘটনা শোনার পর গ্রামবাসী সমেত দগরু পাতিলের মাথায় হাত পড়ে যায়। একজন মা যে কিনা বিগত 20 দিন ধরে তার ছেলের মৃত্যু শোকে নাওয়া খাওয়া ভুলে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাচ্ছে, আর সেই মায়ের জন্যই তার ছেলের মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় সেও জড়িত ছিল, এই কথাটা ভাবতেই অদ্ভুত লাগছে। পুলিশ তখনই রাজেন্দ্র পাতিল, সাধন পাতিল আর গীতাবাই পাতিলকে অ্যারেস্ট করে নিয়ে যায়। তাদের উপর এখন কেস চলছে। তাহলে বন্ধুরা, আজকের এই গল্প এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ 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 কমেন্ট করে জানাবেন আর লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।